ভারত এই মুহূর্তে হতাশ। আপনি যদি এক কথায় বলেন। আমি বলছি যে ভারত হতাশ। তার কারণ হচ্ছে যে, যে ধরনের ব্যবস্থা তারেক রহমান সরকারের নেওয়ার কথা ছিল, তারা এখনো নির্বাচনে জয়ের পরেও সেই জঙ্গিদের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ধরুন, যেখানে এই বাংলাদেশে এর আগে কিন্তু এই ধরনের যখন যৌথ মহড়া হয়েছে, তখন কিন্তু বাংলাদেশ এসেছে এবং বাংলাদেশে গিয়ে এবারে ডেলিবারেটলি আমন্ত্রণ করা হয়। সিদ্ধান্ত নিয়ে আমন্ত্রণ জানানো হয়নি। তার কারণ হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করা যাচ্ছে। বাংলাদেশের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আপনারা যে মহড়ায় যোগ দেবেন, সেই মহড়ায় কারা যোগ দেবেন। প্রত্যেকটা রাষ্ট্র, ১১টা রাষ্ট্র যোগ দিচ্ছে। ১১টা রাষ্ট্র তাদের প্রতিনিধি মণ্ডলের নাম ধাম ইত্যাদি সবই পাঠিয়েছে। কিন্তু বাংলাদেশ সেটা শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখার চেষ্টা করছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পর ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমন্ত্রণ জানানো যাবে না। দ্বিতীয়ত, যে কথাটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যে, যেখানে এবার মহড়াটা হবে, এটা হচ্ছে মেঘালয় বাংলাদেশ সীমান্তের কাছে, শিলংয়ের থেকে খুব কাছে। যদি আপনি বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য কোনো আর্মি কন্টিনজেন্ট না পাঠান, মানে যাদের আইএসআই ব্যাকগ্রাউন্ড নেই, যাদের ধরুন শিবিরপন্থী বলে নয় পরিচিত, এটা তো জানা দরকার তারা কেউ কেউ আইএসআই সম্প্রতি পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসছেন কিনা। এটা ভারতের নিরাপত্তার জন্য জরুরি ছিল। সেই কারণে ভারত শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনক এটা দু দেশের সম্পর্কের ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে অনেক উন্নত একটা লক্ষণ আমরা লক্ষ্য করছিলাম। কিন্তু আমার শেষ মুহূর্ত পর্যন্ত এখনো দেখছি যে সত্যি, সত্যি যেটুকু পদক্ষেপ নেওয়া দরকার ছিল তারেক রহমানের জঙ্গিবাদ দমনে, সেটা কিন্তু তারা নিচ্ছেন না। ফলে ভারত এইজন্য একটা অনাস্থা প্রকাশ করেছে তাদের আমন্ত্রণ না জানিয়ে। আমি এই প্রসঙ্গে আমি এক জায়গায় বলেছিলাম, আরেকবারও আমি উদাহরণ দিয়েছি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি প্রমাণ দিতে চাই যে ইউনূস সরকারের সব থেকেও তারেক রহমান সরকার কোনো ভিন্ন পথে চলছেন না, তার একটা বড় প্রমাণ। যে সমস্ত ইউনূস সরকারের আমলে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, ধরা হয়েছিল, অনেকে নিরপরাধ, অনেক গুণীজনী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, অধ্যাপক। তাদের অপরাধ হচ্ছে তারা তাদের জীবনে গবেষণা করেছেন। যেমন আমি বলছি ঢাকা ইউনিভার্সিটির আবুল বরকাতের কথা। তিনি জঙ্গিবাদ উত্থানের উপরে গবেষণা করেছেন। এমন কথাও তিনি কোনো একটা গবেষণা করতে বলেছেন, যেভাবে বাংলাদেশ চলছে একদিন সেদিন হিন্দু নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বাংলাদেশ থেকে। এবার এটা তার অভিমত। আমি বলছি সেই অভিমতটা সঠিক কিনা আমি কিন্তু বলছি না। আমি বলছি অভিমতটা যদি সঠিক না হয়, তাহলে তার একটা পাল্টা গবেষণা হওয়া উচিত। প্রমাণ করে দেওয়া উচিত। এবং শেখ হাসিনার সময় আমরা দেখেছিলাম ৯ থেকে ১১% কিন্তু হিন্দুদের গ্রোথ হয়েছিল। ফলে হিন্দুদের সেই সময়টা যে সবথেকে বেশি বাংলাদেশের ক্ষেত্রে একটা ইতিহাস আছে। বিভাজন হয়েছে। সেই বিভাজনের ফলে বহু হিন্দু এপারে চলে এসেছেন। সেটা কেবলমাত্র তার জন্য কোনো নির্দিষ্ট সরকারও দায়ী না। কিন্তু এটা ঘটনা, ঐতিহাসিক কারণ। তার পরবর্তীকালে লাগাতার যে হয়েছে সেটা ঘটেছে। কিন্তু তিনি জঙ্গিবাদের অর্থনীতি এ বিষয়ে যে গবেষণা করেছেন, সেই গবেষণাটাকে তাকে, এবং আমি যতদূর শুনেছি যে তিনি কিন্তু মানে আশাই করেননি যে তাকে গ্রেপ্তার করা হতে পারে। তিনি ভেবেছিলেন গ্রেপ্তার করা হবে না, হলেও তিনি আইনি পথে মোকাবিলা করবেন। কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো দুর্নীতির অভিযোগে। কোন দুর্নীতির অভিযোগে? একটা ব্যাংকের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। কিন্তু সেই দুর্নীতির অভিযোগে যারা আসল অভিযুক্ত তারা কিন্তু এখনো ফেরার। তারা কিন্তু গ্রেপ্তার হয়নি। ২৬ জন যে অভিযুক্ত সকলেই জামিন পেয়ে গেছেন, কিন্তু তিনি জামিন পাননি। অথচ হাইকোর্টের বিচারপতিরা তাকে জামিন দেওয়ার জন্য সমস্ত শুনানি হয়ে গিয়েছিল। তা জামিন দেবেন, কিন্তু শেষ মুহূর্তে দিচ্ছেন না। যে একটা বিচারপতি আরেক বিচারপতির পক্ষে পাঠাচ্ছেন। কারণ বাংলাদেশের গণতন্ত্রের এটাই বড় প্রমাণ। এই মুহূর্তে একটা ফ্যাসিবাদ চলছে বাংলাদেশে। ফ্যাসিবাদ বলতে মানেটা কি বোঝেন? ফ্যাসিবাদ ফ্যাসিবাদ মানে হচ্ছে শেখ হাসিনা এই জঙ্গিদের দমন করছিল। জঙ্গিদের ব্যাখ্যাটা দিয়েছে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী। সেই জন্য এটা ফ্যাসিবাদ। আমি চাইবো শেখ হাসিনা ভবিষ্যতে ফিরে গেলে এরম যেন কোট আনকোট ফ্যাসিবাদী পদক্ষেপ আরো নেয়। কবে যাবেন যাই না, তারেক রহমান সরকার যে পদক্ষেপ নিচ্ছেন তাতে আমার মনে হচ্ছে শেখ হাসিনা ফিরে যাওয়াটা বেশি দিন দেরি হয়তো না। কারণ মানুষ এবার জোর করে চাইবে শেখ হাসিনাকে।
আপনি যেটা নিয়ে তার বিরুদ্ধে এত কিছু বললেন, এত কিছু করলেন, সবই নাকি ফ্যাসিবাদী, সবই দুর্নীতি। সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কিন্তু আজকে ভাবা যায় বাংলাদেশ কোন স্কেলে কাদের সঙ্গে আজকে উঠেছে। পৃথিবীর কটা দেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারে, কটা দেশ তার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে পারে। শেখ হাসিনার সময় এটা হয়েছিল। তো তার ফলে আজকে বাংলাদেশ বিদ্যুৎ ক্রাইসিস থেকে অনেকটাই মুক্ত, তাই না? আপনি শেখ হাসিনা পাইপ লাইন তৈরি করেছিলেন যাতে কম খরচে ডিজেল যায়, সেই কারণে কিন্তু বাংলাদেশ ডিজেল পাচ্ছে এবং সেই ডিজেল নিচ্ছেনও আপনি। আপনি লোককে, সাধারণ মানুষকে পেট্রোল ডিজেল দিতে পারছেন না, সেই মেট্রো করে লোকে অফিস যাচ্ছে। এই মেট্রো তৈরি করে দিয়ে সেই যেটাকে আপনি চালাতে পড়াতে চেয়েছিলেন। কে ফাঁসিবাদী? আজকে তো এই প্রশ্নটা উঠছে। তার গণতান্ত্রিক অনেক ব্যবস্থা সম্পর্কে অনেক প্রশ্ন থাকতে পারে, গভর্নেন্স নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, সেটা অন্য কথা। সেই জন্য আমি বলছি মোদ্দা কথা এক কথায়, যে আমি যেটা মনে করি যে কারণে ধরুন আজকে হেমন্ত বিশ্ব শর্মার মতো মুখ্যমন্ত্রী কটু মন্তব্য করেছে, যে মন্তব্যটাকে আমি সমর্থন করি না, আদৌ করি না, কিন্তু আমার ধারণা তারা কিন্তু বাধ্য করছেন এই ধরনের একটা সম্পর্ক তৈরি করতে। এই ধরনের বহু উগ্রবাদী মানুষ ভারতেও আছেন, তারা কিন্তু একই ধরনের মন্তব্য করবে। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, বিজেপির নেতা পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী, তিনি বলছেন শেখ হাসিনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বা সেলাম করে বেরিয়ে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে তাকে সেলাম করে, এরাই নিয়ে যাবে। কারণ এখন মানুষ বলতে শুরু করেছেন যে শেখ হাসিনাই ঠিক ছিলেন। তার ভুল ভ্রান্তি যাই থাকুক, পার্টির নেতাদের ভুল ভ্রান্তি আছে, তার জন্য শেখ হাসিনা তিনি যে একটা দূরদৃষ্টি সম্পন্ন একজন নেত্রী সেটা প্রমাণ করেছে, তাই না? ফলে আমি অন্যত্র না চলে যাই, সেজন্য আপনি আপনার পরের প্রশ্নগুলো যদি করেন, যে মোদ্দা কথা হচ্ছে সামরিক মহড়ায় যে নিশ্চিতভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভারত বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েনি, কারণ ভারত এই বাংলাদেশের বর্তমান যুগে সন্দেহ প্রকাশ করছে। এটাই বড় কথা, বিশ্বাস আহ, করা যাচ্ছে না। নিঃসন্দেহে দাদা আপনি বেশ একটা চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন। দাদা আমি ফাঁকে আমার আরো কিছু সাবজেক্ট আছে, আমি একটু, যেহেতু আপনাদের পশ্চিমবঙ্গে নির্বাচনটা এখন বেশ গরম গরম, এবং পশ্চিমবঙ্গে কারা ক্ষমতায় যায় এটা ভারতের বিষয় হলেও নিঃসন্দেহে এটার সাথে বাংলাদেশের কিছু যোগাযোগ আছে। পশ্চিমবঙ্গে বিজেপি থাকলো বা তৃণমূল থাকলো, কংগ্রেস থাকলো, এটা একটা এফেক্ট বাংলাদেশ, অন্য স্টেটে না হলেও পশ্চিমবঙ্গেটা আছে। একজন দর্শক একটা কমেন্ট করেছেন, তিনি বলছেন যে বিজেপির বিজয় নিশ্চিত, বাংলায় দিদির বিদায়। আসলে কি ব্যাপারটা এরকম কিছু বাড়াচ্ছে, বা এ ধরনের কোনো নির্বাচনের সবশেষ অবস্থাটা একটু আমি জেনে নিন। সেই বাংলাদেশ আমি জানি না, কিন্তু বিজেপি বিজেপি যদি নিশ্চিত হয়, তিনি হয়তো হিন্দু, সেই কারণে চাইছেন কিনা আমি জানি না, কিন্তু আসাম থেকে যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশিদের পাঠানো হয়েছে বলে হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভবিষ্যতে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে পাঠানো হবে পশ্চিমবঙ্গ থেকে। সেটা যদি তিনি সাদরে অভ্যর্থনা জানাতে পারেন তাহলে আমি খুশি হব, কিন্তু ওনাকে আমি বিশেষ স্বস্তি দিতে পারছি না একটাই কারণে, আমার নিজের যতটুকু ফিডব্যাক, তাতে মনে হচ্ছে মমতা ব্যানার্জিকে এবার হারানো যাবে না। তিনি বিপুলভাবে হ্যাঁ, জিতবেন ইত্যাদি সেরকম আমি জানি না, তিনি বাংলাদেশে বসে যেটা জানেন, আমি তো ভারতে থেকে সেটা জানি না। এবং আমি বলি, তবে এটা নিশ্চিত বিজেপি যেভাবে এবারে আক্রমণাত্মক ঢঙে প্রচার করছে, যেভাবে করেছে, যা যা ব্যবস্থা নিয়েছে, তাতে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ক্ষমতায় টিকে থাকাটা একটা দুঃসাধ্য ব্যাপার ছিল, সে কোনো সন্দেহ নেই। দিদি বিদায় বিজেপি আসছে এরকম কোনো কথা আমি বলতে পারবো না। আমার মনে হয় 4 তারিখের পরেই আমি এটা বলতে পারি, তার আগে আমি এটা বলতে রাজি নই। হয়তো তিনিই সঠিক, আমি হয়তো ভুল, এমনও হতে পারে। তিনি যদি না জানতে পারেন যে শেখ হাসিনাকে বিদায় দেওয়া হচ্ছে, তিনি পশ্চিমবঙ্গের রাজনীতির খবর পেয়ে গেছেন, এটা শুনে আমি বেশ প্রীত হলাম। 5ই আগস্টের আগে তিনি কি জানতেন শেখ হাসিনার বিদায় হচ্ছিল? তিনি কোথায় ছিলেন, কি আন্দোলন করছিলেন শেখ হাসিনাকে বাঁচানোর জন্য? আমার তো এই মানুষগুলোকে নিয়ে সমস্যা বেশি। এরা কতটা এরা দেশভক্ত এ নিয়ে আমার সন্দেহ আছে। তারা অন্য দেশের ব্যাপারে সমস্ত যাবতীয় কমেন্ট করবেন, নিজের দেশের ব্যাপারটা সম্পর্কে কিছুই জানেন না। কতটুকু করেছেন যেসব যেসব আওয়ামী লীগের নেতা কর্মী, তৃণমূল স্তরে বড় নেতা বলছি, তারা যে কষ্টের মধ্যে আছেন, তাদের সাহায্যের জন্য কি করেছেন আপনি? আপনি পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে চিন্তিত আছেন, তবে থাকুন চিন্তিত।
আপনি ওই নিয়ে থাকুন, আপনার ঘাড় ধাক্কা দিয়ে যেসব পাঠানো হবে তাদের সাদরে অভ্যর্থনা লাল কার্পেট দিয়ে পাঠাবেন, সেরকম ব্যবস্থা করুন। আর কি বলতে পারি? আমি জানি না বিজেপি জিতছে কিনা, আমি কিন্তু ভারত থেকে এটা এখনো জানি না, বলতে পারছি না। আরেকজন দর্শক কমেন্ট করেছে যে স্থিতিশীলতার জন্য, আহমেদুল্লাহ নামে, স্থিতিশীলতার জন্য মমতার জয়ের বিকল্প নেই। আসলে কি তাই যে মমতা থাকলে একটু স্থিতিশীল থাকবে পশ্চিমবঙ্গ, এরকম ব্যাপার? না না, মমতা গত 15 বছরে যা যা করেছে তার সবটা সমর্থনযোগ্য নয়। যেমন শেখ হাসিনাও বহু কিছু কাজ করেছেন, সবটা সমর্থন। তার অর্থ এই নয় যে আপনাকে তো বাঁচতে হবে না, যে আপনার শত্রু মিত্রের মধ্যে একটা বাছাই করার ব্যাপার আছে। কে আপনার সবচেয়ে নিকটতম বাঙালি, বাংলার ভবিষ্যৎ, বাঙালি সংস্কৃতি কে বাঁচাতে পারে, সেটা তো বেছে নেওয়ার ব্যাপার আছে, তাই না? আমি এমন কোনো কমেন্ট করব না যে পশ্চিমবঙ্গে মমতা থাকলেই স্থিতিশীলতা থাকবে আর অন্য কেউ বিজেপি এলে স্থিতিশীলতা থাকবে না, এরকম আমি বলতে চাই। বিজেপি একটা ভারতীয় রাষ্ট্রীয় পার্টি, এবং ফলে তারা তাদের কিছু কিছু নেতা এই ধরনের যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা নিশ্চয়ই খুব পপুলার বাংলাদেশে, আমার ধারণা খুবই জনপ্রিয় তারা বোধহয়। কিংবা ধরুন কখন যখন অমিত শাহ বলেন সব অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখবো, খুবই মনে হয় ভালো লাগে শুনতে। আমার মনে হয় তাদের উল্টো করে 4 তারিখের পর উল্টো করে ঝুলিয়ে রাখবো, এবং এখান থেকে চুন চুনকে নিকালুঙ্গা, এই যে কথাগুলো যে বলা হয় তা নিশ্চয়ই তাদের কানে খুব ভালো লাগে আর কি হয়তো। কিন্তু আমি বলছি বিজেপি একটা রাষ্ট্রীয় পার্টি, ক্ষমতায় আসা খুব স্বাভাবিক, ক্ষমতায় আসতেই পারে। সেটা ভবিষ্যতে এলে কি করবে না করবে সেটা পরের কথা, কি করবেন সেটা তো অলরেডি বলে দিয়েছে। প্রত্যেক তথাকথিত বাংলাদেশিদের ঘাড় ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে বার করে পরিষ্কার ঘোষণা করে দিচ্ছে। সুতরাং আম, এটা ভাবুন তারপরে কি হবে। কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গের বাঙালি অনেক সেন্সিবল মানুষ, তারা এমন কিছু করতে দেবেন না। সেটা মমতার ক্রেডিট আমি দিচ্ছি না, সেটা বাঙালির ক্রেডিট, বাঙালির কিছু। বাঙালি এমন কিছু করতে দেবে না যাতে দুই বাংলার মানুষের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। আপনি গোটা ব্যাপারটাকে যদি ধর্মীয় দৃষ্টিতে দেখেন, হিন্দু মুসলিম এই দৃষ্টিতে যদি দেখেন, তাহলে আপনার কাছে গোটা বিশ্লেষণটাই সমস্তটা এক পেশে হয়ে যাবে, সংকীর্ণ হবে। আপনাকে ভাবতে হবে মানবতার দিক। আমি একজন বীজে জন্মগত হিন্দু, কিন্তু আমি মনে করি না মুসলমানরা আমার শত্রু। কিন্তু কেউ কেউ ভারতে আছেন যারা মনে করেন মুসলমানরা শত্রু, তাই না? আমি তো মনে করি না, ভারতের সংবিধানও তা বলে না। ভারতের সংবিধান সকলকে নিয়ে চলার কথা বলে। সুতরাং আমি সেই কারণেই মনে করি যে আপনি যেটা বলছেন মমতাই পশ্চিমবঙ্গের একমাত্র বিকল্প, এরকম আমি বলতে রাজি নই। দেখা যাক, অপেক্ষা করতে হবে আমাদের আরো কিছুদিন, কিছুদিন না, আরো 2 দিন। কারণ পশ্চিমবঙ্গে মমতা বিরোধী ভোট যেটা, সেটা সবটাই বিজেপি পেয়েছে কিনা এটা আমাদের দেখতে হবে। বামপন্থী কংগ্রেসও পেলেও তো পেতে পারে, সেটা এবার পেলো কিনা এটাই দেখা একটা বড়, এবারে কিন্তু বড় ঘটনা বলে আমার মনে হয়। দাদা, যে প্রশ্নটা আমি শুরু করেছিলাম, যে পশ্চিমবঙ্গের নির্বাচন বাংলাদেশের সাথে কিভাবে সম্পৃক্ত হতে পারে, বাংলাদেশের কোনো প্রভাব সেই নির্বাচনের, সেটা কি ধরনের সম্ভাবনা আছে? এটা নেই একেবারে তা নয়, একটা দুটো বিষয় আছে। একটা হচ্ছে বাংলাদেশে যেভাবে হিন্দু অত্যাচার হয়েছে, সেটা যেভাবে প্রচার হয়েছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি এবং তাদের শাখা সংগঠন যেভাবে প্রচার করেছে, তার ফলে পশ্চিমবঙ্গের হিন্দুদের মানসিকতায় একটা প্রভাব পড়েছে। এবং তারা মনে করেন যে এটা একমাত্র ভারত সরকার বা বিজেপি সরকার তারাই পারে এটাকে, বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে এটাকে বন্ধ করতে। এটা এক। দুই হচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় এবারে কিন্তু আপনি ওপারে যদি দেখেন, বাংলাদেশে জামায়াত ইসলামী যে ৭৭টা আসন পেয়েছিল, তার মধ্যে অধিকাংশটা সীমান্তবর্তী এলাকায়। ফলে সীমান্তবর্তী এলাকায় জামায়াত থাকার অর্থ হচ্ছে তার পশ্চিমবঙ্গ সীমান্তে একটা ধর্মীয় মেরুকরণ হতে পারে। ধর্মীয় মেরুকরণ মানে হিন্দুদের মেরুকরণ। হিন্দুদের মেরুকরণ অর্থাৎ সেখানে বিজেপির পক্ষে জেতা সম্ভব, এরকম একটা প্রভাব আছে। দ্বিতীয়ত দেখুন, কন্টিনিউয়াসলি ক্রমাগত বিজেপি একটাই অস্ত্র ব্যবহার করেছে গোটা নির্বাচনে জেতার জন্য, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আসছে এবং তাদের মমতা সরকার প্রশ্রয় দিচ্ছে। পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে এবং প্রত্যেক অনুপ্রবেশকারীকে ওই কোট আনকোট ঘাড় ধাক্কা দিয়ে পাঠানো।
এইটা বিজেপি বলেছে এবং তাতে এখানকার কিন্তু হিন্দু মানসিকতায় কিন্তু প্রভাব পড়েছে, প্রভাব পড়েনি তা না, আগের থেকে অনেক বেশি প্রভাব পড়েছে। এবং ঘটনা সেটা দুর্ভাগ্যজনক, ভুল হোক সঠিক হোক, কিন্তু মানুষের এই হিন্দু চেতনাটাই একটা বিজেপি সুড়সুড়ি দেওয়ার মতো একটা কাজ করতে পেরেছে বলে মনে হয়, যেটা বিশেষ করে অমিত শাহ বারবার বলছে।